আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মাস্টার্স শেষ পর্ব, এমএসসি শেষ পর্ব উদ্ভিদবিদ্যা বিভাগের ক্লাস নিতে যাচ্ছি। মাস্টার্স শেষ পর্বের স্টুডেন্টরা কি উপস্থিত হয়েছো? তোমরা কি সবাই এসছো? 10টা বাজে আমি ক্লাস শুরু করব। আমি প্রফেসর নাহিদ ফেরদৌস, বটানি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট বাংলা কলেজ। তোমরা কেমন আছো? অনেক দিন পর কথা বলছি, তাই না? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে সুস্থ আছো। বাসার সবাইকে নিয়েই ভালো আছো হয়তো। আমরা কিন্তু এখনো খুব ভালো অবস্থানে নেই। আমাদের আবার দেখা যাচ্ছে যে পরিবেশ অনেকটা খারাপের দিকেই চলে যাচ্ছে। আবার মাঝখানে একটু ভালো হয়েছিল, আশা করেছিলাম যে আমরা একটা ভালো অবস্থানে চলে যাচ্ছি। আবার মনে হচ্ছে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারছি না। এখন আল্লাহ ভরসা, সবাই এখন আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নাম নাও, আল্লাহকে বলো যে আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। তোমরা কি কেউ ঢাকায় আছো নাকি সবাই যার যার বাড়িতে আছো? বাড়িতে থাকলেও সাবধানে থাকবে এবং পড়াশোনা করবে, অবশ্যই পড়াশোনা করবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক করে দেন, তখন তো পড়াশোনা করাই লাগবে। এবং এই যে একটা মোটামুটি ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা তো পুষিয়ে নিতে হবে। এই অনলাইন ক্লাস থেকে বা নিজেরা চেষ্টা করে যেভাবেই হোক এটা পুষিয়ে নিতে হবে। আর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, দোয়া চাও, সুস্থ সুশৃঙ্খল জীবন যাপন করো, এটাই আমি আশা করি। এবং তোমরা অনেক বড় হয়েছো, তোমরা অনেক একটা লেভেলে পৌঁছে গেছো, তোমাদেরকে এত কথা বলতে হবে না। বা কিন্তু তোমরা সবাই খুব সুন্দর সুশৃঙ্খল জীবন যাপন করবে, এটা আশা করি। কেউ কোনো মাদক বা অন্য কোনো নেশা এসবে আগাবে না, এসব করবে না, এসবে যাবে না, এটাই তো। ঠিক আছে, আজকে তোমরা তো জানো আমি তোমাদেরকে কি পড়াই, এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, তাই না? এটা আমাদের সাথে, মানুষের সাথে, উদ্ভিদের সাথে, প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে বিষয়টা আমাদের সবার সাথে জড়িত আছে, সেই বিষয়টা কিন্তু খুব সহজে অনুধাবন করা যায়। অল্প অল্প একটু বললেই সেটা বুঝে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে কি করবো আজকে? আজকে আমরা চ্যাপ্টার 13-তে যাচ্ছি। চ্যাপ্টার 13, সেটা কি? ভিজা মাটির পরিবেশে উদ্ভিদের অভিযোজন, বন্যা সহনীয় ও বন্যা অসহনীয় উদ্ভিদের বিপাকীয় দিক এবং বাস্তুতান্ত্রিক বিশেষত্ব। এটা প্রথমে কি আসছে? আলোচ্য বিষয়গুলো কি? ভূমিকা, তারপর ভিজা মাটির পরিবেশে উদ্ভিদের অভিযোজন, বন্যা সহনীয় বন্যা অসহনীয় উদ্ভিদের বিপাকীয় দিকসমূহ, আর আসছে বাস্তুগত তাৎপর্য এবং সমালোচনা। প্রথমে আমরা ভূমিকায় আসি। ভূমিকা কি? পানির পরিমাণের ভিত্তিতে মাটির পরিবেশকে 3টি ভাগে ভাগ করা হয়। সেগুলো কি? একটা হচ্ছে শুষ্ক মাটি, আর একটা স্বাভাবিক পানিযুক্ত মাটি, আর একটা অধিক ভেজা মাটি বা অধিক সিক্ত মাটি। এখন বলতে চাচ্ছি উদ্ভিদের জন্য কোন মাটিটা বেশি প্রযোজ্য, অর্থাৎ উদ্ভিদ কোন মাটিতে ভালো জন্মে। বেশিরভাগ উদ্ভিদ, আমাদের ফসলি উদ্ভিদ বা বনাঞ্চল যেটাই বলো না কেন, স্বাভাবিক পানিযুক্ত মাটিতে সবচেয়ে ভালো জন্মে থাকে। তবে পৃথিবীর বিভিন্ন দেশে জলাবদ্ধ মাটি, ভিজা মাটি এগুলো রয়েছে। তবে এই জলাবদ্ধ ভূমি বা ভেজা ভূমি এগুলো উদ্ভিদের জন্য খুব বেশি উপযোগী নয়। তবে কোনো কোনো উদ্ভিদের জন্মে না তা না, তবে বেশিরভাগ 80% উদ্ভিদই এরকম মাটিতে বা এরকম জায়গায়, এরকম ভূমিতে জন্মাতে পারে না। তবে আমাদের দেশে ঋতু ভেদে মাটি 3 ধরনের হয়ে থাকে: শুষ্ক, ভেজা এবং
আবদ্ধ, জলাবদ্ধ। শুষ্ক মাটি থাকে, ভেজা মাটি থাকে এবং জলাবদ্ধ মাটি থাকে। যেমন ধরো শীতের পরে যে 2-3 মাস থাকে তখন খুব আবহাওয়া শুষ্ক থাকে, বৃষ্টিপাত হয় না, রোদের তাপ বেশি থাকে, তখন মাটিটা শুকনো হয়ে যায়। ঠিক আছে? তারপর আবার দেখা যায় বর্ষাকালে মাটি প্লাবিত হয়ে যায় এবং পুরা মাটি জলাবদ্ধ হয়ে যায়, এরকম হয়। আর বাকি সময় মোটামুটি স্বাভাবিক পানিযুক্ত মাটি দেখা যায়। তারপর বলছে জলাবদ্ধ মাটিতে, জলাবদ্ধ মাটি যেটা, জলাবদ্ধ ভূমি যেটা, সেখানে আমন, আউশ ধান ভালো জন্মে। আবার পাট, পাট কিন্তু জলাবদ্ধ ভূমিতে বা জলাবদ্ধ মাটিতে পাটের আবাদ খুব ভালো হয়। এটা জলজ উদ্ভিদদের জন্য এই পরিবেশ খুবই স্বাভাবিক। আর যে সমস্ত জলজ উদ্ভিদ রয়েছে তাদের জন্য ভেজা মাটি, সিক্ত মাটি বা জলজ ভূমি এগুলো খুবই উপযুক্ত হয়ে থাকে। এবং যারা অধিক শুষ্ক বা অধিক জলাবদ্ধ বা অধিক সিক্ত মাটিতে জন্মে, সেই সমস্ত উদ্ভিদগুলো ওখানে জন্মাবার জন্যে, ওখানে বেঁচে থাকার জন্যে নিজেকে অভিযোজিত করে নেয়, অর্থাৎ নিজের অভিযোজন ক্ষমতা নিজেই ঘটিয়ে নেয়। কারণ বেঁচে থাকতে হবে, ওখানে বাস করতে হবে। এবং যারা নিজেকে অভিযোজিত করতে পারে বা যারা নিজের অ্যাডাপ্টেশন গ্রো করতে পারে, তারাই সেই মাটিতে বা সেই জায়গাতে, সেই পরিবেশে বেঁচে থাকতে পারে। ঠিক আছে? এটা। তারপর আসছি ভেজা মাটির পরিবেশে উদ্ভিদের অভিযোজন। উদ্ভিদের অভিযোজন যেমন উদ্ভিদের অভিযোজন, এখানে তোমরা দেখো যে উদ্ভিদের অভিযোজন বলছে যে ভেজা মাটির পরিবেশে উদ্ভিদের অভিযোজন, অ্যাডাপ্টেশন টু ওয়েটল্যান্ড এনভায়রনমেন্ট। উদ্ভিদের মেটাবলিক দিকসমূহ শুকনা ও ভেজা মাটিতে উদ্ভিদের অভিযোজন, বিতরণ ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। শুষ্ক মাটির পরিবেশ ও ভেজা মাটির পরিবেশ অনেক পার্থক্যযুক্ত। জলাবদ্ধ বা পানি সম্পৃক্ত মাটিতে মুক্ত অক্সিজেন থাকে না। জলাবদ্ধ বা অধিক ভেজা বা অধিক পানি আবদ্ধ মাটিতে অক্সিজেন থাকে না। শুষ্ক মাটিতে বা স্বাভাবিক মাটিতে যে পরিমাণ অক্সিজেন থাকে, সেখানে এই জলাবদ্ধ বা পানি আবদ্ধ ভূমিতে তার 10,000 গুণ কম অক্সিজেন পাওয়া যায়। অর্থাৎ জলাবদ্ধ বা সিক্ত মাটিতে বা পানি আবদ্ধ মাটিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে, যা উদ্ভিদের বেশিরভাগ উদ্ভিদে বসবাসের জন্য অনুপযোগী হয়ে থাকে। জলাবদ্ধ পরিবেশে শুষ্ক মাটি বা মেসোফাইটিক উদ্ভিদের মূল স্বাভাবিক শাসন কার্য চালাতে পারে না। স্বভাবত শাসনকারী জীবের জন্য এই পরিবেশ আর স্বাভাবিক থাকে না। যারা স্বভাবত শাসন প্রক্রিয়ায় বেঁচে থাকে তাদের জন্য এই পরিবেশ নয়। সুতরাং এখানে কি হয়, আবদ্ধ শাসনকারী জীব বা আবদ্ধ শাসনকারী জীব এই পরিবেশে বেঁচে থাকতে পারে, অথবা যে সমস্ত জীব তাদের অ্যাডাপ্টেশন ঘটিয়ে আবদ্ধ শাসনের দিকে চলে যেতে পারে, তারাই এই পরিবেশে বেঁচে থাকতে পারে। ঠিক আছে? এটা বলছে এই অবস্থায় রেডক্স পটেনশিয়াল ক্রমান্বয়ে কমতে থাকে এবং বিচারিত অবস্থার সৃষ্টি হয়। ডক্টর নজরুল ইসলাম এন্ড নূর নেওয়ার ব্রহ্মপুত্র, গঙ্গা এবং তিস্তা অববাহিকা সমভূমির 3টি অ্যাগ্রো ইকোলজিক্যাল অঞ্চলের মাটি পরীক্ষা করে দেখেছেন যে স্বাভাবিক প্রারম্ভিক মাটি অপেক্ষা 6 সপ্তাহ জলবদ্ধ থাকা মাটির ম্যাঙ্গানিজ প্রায় 30 থেকে 50 গুণ এবং আয়রন প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে যায়, যার ফলে এই মৃত্তিকা অনেক উদ্ভিদের জন্য বিষাক্ত হয়ে পড়ে। জলবদ্ধ মৃত্তিকায় দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়, যেহেতু অক্সিজেনের পরিমাণ কমে যায়। যেখানে অক্সিজেনের পরিমাণ কমে যায় সেখানে তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েই যাবে, এটা খুব স্বাভাবিক কথা। এবং ডিনাইট্রিফিকেশন বেশি হয়। কি হয়? যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়, সেখানে ডিনাইট্রিফিকেশন বেশি হবে। মাটিতে ম্যাঙ্গানিজ, আয়রন, ফসফেট, সালফাইড অধিক পরিমাণে বিচারিত হয়ে থাকে। এই পরিবেশে স্বভাবত শাসনকারী এবং জলাবদ্ধতা অসহনশীল উদ্ভিদের জন্য বিষাক্ত হয়ে উঠে। কার জন্য বিষাক্ত হয়ে ওঠে? যারা স্বভাবত শ্বসন প্রক্রিয়ায় তাদের শ্বসন কার্য চালায় বা বেঁচে থাকে, তাদের জন্য এই পরিবেশ একদম অসহনীয় হয়ে যায়। তখন এই পরিবেশে তারা বেঁচে থাকতে পারে না।
এই পরিবেশ উদ্ভিদের জন্য অনুপযোগী, এই পরিবেশ বহু উদ্ভিদের জন্য অনুপযোগী, বাট কিছু কিছু উদ্ভিদের জন্য এই পরিবেশটা উপযোগী হয়ে উঠে। এবং ভিজা মাটির উদ্ভিদ কতদূর সহ্য করতে পারবে তা নির্ভর করে এক বা একাধিক অভিযোজন বৈশিষ্ট্য এবং বিপাক ক্রিয়ার প্রকৃতির উপর। অধিক ভিজামাটির উদ্ভিদ নিম্নলিখিত মেটাবলিক ও অভিযোজন বৈশিষ্ট্যের জন্য জলাবদ্ধ অবস্থায় বেঁচে থাকে। 1. মৃত্তিকাস্থ টক্সিন, ম্যাঙ্গানিজ, আয়রন এটসেট্রা গ্রহণ না করা বা সহ্য করার ক্ষমতা অর্জন করা। 2. আপাত প্রক্রিয়ায় বিপাক ক্রিয়া পরিচালনার ক্ষমতা অর্জন এবং এই প্রক্রিয়া উৎপাদিত পদার্থ সহ্য করার ক্ষমতা লাভ। 3. অক্সিজেন প্রাপ্তির জন্য পার্শ্বমূল এবং বায়ুকঠুরীযুক্ত টিস্যুর সৃষ্টি করা। 4. সাময়িক প্লাবতাকে কৃতকার্যতার সাথে মোকাবেলা করা। কোন উদ্ভিদ ভিজা মাটিতে জন্মিতে পারবে কি না বা ভিজা মাটি কতদূর সহ্য করতে পারবে তা নির্ভর করে উপরোক্ত মেটাবলিক ও অভিযোজনিক বৈশিষ্ট্যের উপর। 1. মৃত্তিকাস্থ টক্সিন গ্রহণ না করা। মৃত্তিকায় আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদির ঘনত্ব বেশি হলে পরিবেশ বিষাক্ত হয়ে যায়। কি হয়? আয়রন, ম্যাঙ্গানিজ এগুলো যদি বেশি হয় তাহলে পরিবেশ বিষাক্ত হয়ে যায়। এ থেকে রক্ষা পাওয়ার জন্য বিপাকীয় দিক থেকে বা অন্যভাবে উদ্ভিদকে অভিযোজিত হতে হয়। পানিবদ্ধ মাটির উদ্ভিদের মূল পরীক্ষা করলে দেখা যায় যে মূলের কিছু দূর পর্যন্ত লালচে বাদামি ফেরিক যৌগ সঞ্চিত হয়। মূলের সেকশন পর্যবেক্ষণ করলে কর্টেক্সের অন্তঃকোষীয় অবকাশে জারিত আয়নের যৌগ দেখা যায়। চেম এট আল লক্ষ্য করেন যে ধান ক্ষেতের মাটি 7 দিন প্লাবিত অবস্থায় থাকলে মূলের শুষ্ক যেন বিষাক্ততার হাত থেকে রক্ষা পায়। ধান গাছের মূল বিচারিত ভিজা মৃত্তিকায় ফেরাস আয়রনকে জারিত করা বিশেষ ক্ষমতা রাখে। নিচে দেখো মূলের লম্বচ্ছেদ, মূলের লম্বচ্ছেদটা যদি করা যায় ছবিতে দেখো ফেরিক যৌগের একটা লালচে আবরণ সৃষ্টি হয় মূলের ভিতরে। সেকশন করলে এটা দেখা যাবে। ভেজা ও জলাবদ্ধ মৃত্তিকায় অক্সিজেন প্রাপ্তির জন্য উদ্ভিদ বিশেষ ধরনের মূল সৃষ্টি করে, যেমন পাট গাছ, কচু, ধান, ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল। লক্ষ্য করা গেছে যে ভিজা মাটির উদ্ভিদের দেহ থেকে কখনো কখনো অক্সিজেন মাটিতে বের হয়ে উল্টাভাবে মাটির পরিবেশকে জারিত করে। ধান খেতে এটা বিশেষভাবে লক্ষ্য করা গেছে। ইয়ামান্ডা অ্যান্ড অচ লক্ষ্য করেন যে ধান গাছের মূলে পেরক্সাইডাইজ এর সমতুল্য এক ধরনের আয়রন এনজাইম রয়েছে যা মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ফেরাসকে ফেরিকে পরিণত করে। তারপর কি হলো? পরীক্ষা করে দেখা গেছে ইউরিওফোরাম অ্যাঙ্গাস্টিফিলাম ম্যাঙ্গানিজ বিষাক্ততা যুক্ত মিজা মাটিতে জন্মাতে পারে, কিন্তু ইপিলোবিলিয়াম হিসোরিয়াম উক্ত পরিবেশে জন্মাতে পারে না। পিটস দেখান যে ব্যাকটেরিয়া বেগিয়েটোয়া ভিজা মাটিতে ধান গাছের মূলে মিথজীবিতার মাধ্যমে উচ্চ সালফাইডের দূষণ থেকে মূলকে রক্ষা করে। ঠিক আছে? এই কি বলছে এখন পরিষ্কার কথায় যেটা বলা হয়েছে, যেটা বলা হয় যে যেখানে অক্সিজেনের অভাব থাকবে, যে সমস্ত মাটিতে অক্সিজেনের অভাব থাকবে, উদ্ভিদ কি করে? উদ্ভিদ বেশিরভাগ উদ্ভিদ স্বভাবত শ্বসন প্রক্রিয়ায় তার শ্বসন কার্য চালায় এবং বেঁচে থাকে। কিন্তু যেখানে পানি জলাবদ্ধ থাকবে, পানি বেশি থাকবে, সেখানে মুক্ত অক্সিজেনের পরিমাণ থাকবে না। সেখানে কি হয়? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে সেখানে দেখা যায় ম্যাঙ্গানিজের পরিমাণ বেড়ে যায়, আয়রনের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ মাটিটা স্বাভাবিক অবস্থায় থাকে না, মাটিটা দূষিত। ঠিক এরকম ভাবে বলা যাবে না। অর্থাৎ মাটির যে স্বাভাবিক এবং বেশিরভাগ উদ্ভিদের বা স্বাভাবিক উদ্ভিদের বেড়ে ওঠার জন্য যে মাটিটার প্রয়োজন, মাটিটা সেই অবস্থায় থাকে না। তখন কি হয়? তখন যে সমস্ত উদ্ভিদ নিজেকে পরিবর্তন করে নিতে পারবে, অর্থাৎ অবত শ্বসন প্রক্রিয়ায় যারা শ্বসন কার্য চালাতে পারবে, সেই উদ্ভিদগুলো এখানে বসবাস করতে পারবে বা সেই উদ্ভিদগুলো এখানে বেঁচে থাকবে। যেমন ধান, পাট, কচু, ম্যানগ্রোভ বনাঞ্চল, এগুলো এরা কি করে? বিকল্প মূল সৃষ্টি করে, অথবা দেখা যায় মূলের মধ্যে তোমার আয়রন সঞ্চিত করে। এইগুলো বলা হয়েছে এখানে। ঠিক আছে? তারপর আসছে বন্যা সহনীয় এবং বন্যা অসহনীয় উদ্ভিদের বিপাকীয় দিকসমূহ। এখন হলো ভিজা মাটির উদ্ভিদ পানিবদ্ধ অবস্থায় অবত বিপাক প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকে
এবং অক্সিজেন অভাবজনিত ক্ষতি থেকে দেহকে রক্ষা করে। ভেজা মাটির উদ্ভিদের মূল স্বভাবতই আবদ্ধ শোষণ করে এবং এতে প্রচুর ইথানল অনেক উদ্ভিদের দেহে উৎপন্ন হয়। কোনো কোনো ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডও জমা হয়। এই সমস্ত পদার্থ উদ্ভিদে বিষক্রিয়া প্রদর্শন করে, তাই এই সমস্ত পদার্থের পরিবর্তে কোনো উদ্ভিদ অন্য পদার্থ উৎপাদন করে। উদাহরণস্বরূপ আইরিস সেডোকরাস আপাত বিপাকের মাধ্যমে সিকিমিক অ্যাসিড উৎপন্ন করে, যা বিষাক্ত নয়। কি বলছে? আইরিস সেডোকরাস নামক উদ্ভিদ তাদের যে ল্যাকটিক অ্যাসিড জমা হয় তার পরিবর্তে সে সিকিমিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা সিকিমিক অ্যাসিড তার জন্য ক্ষতিকর নয়। এরকম কোনো উদ্ভিদের অবত অবস্থায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয় তা কার্বক্সিলেশন প্রক্রিয়ায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং পরবর্তীতে মেলিক ডিহাইড্রোজেনাস এনজাইমের সহায়তায় মেলিক অ্যাসিডে পরিণত হয়। মেলিক অ্যাসিড উদ্ভিদের জন্য বিষাক্ত নয়। আবত অবস্থায় অনেক উদ্ভিদে মেলিক অ্যাসিড শেষ উৎপাদন হিসাবে সঞ্চিত হয়, কারণ এই সমস্ত উদ্ভিদে মেলিক এনজাইম না থাকায় ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় মেলিক অ্যাসিড আর পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে পরবর্তীতে অ্যালকোহল সৃষ্টি করতে পারে না। ভিজা মাটির বা বন্যা সহিষ্ণু উদ্ভিদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। বন্যা সহ্যকারী এবং বন্যা অসহিষ্ণু উদ্ভিদের মেটাবলিক পথের পার্থক্য আমরা এখন দেখতে পারবো। ঠিক আছে, তোমরা এটা ছবিটা নিয়ে নাও। ছবিটা নিয়ে নিলে তোমাদের জন্য পরে পড়তে সুবিধা হবে। তোমরা ছবিটা নিয়ে নাও। ছবিটা নিলে তোমরা ছবিটা দেখে এটা পড়তে পারবে। দেখো কি বলেছে এখানে, বন্যা সহনীয় উদ্ভিদের মেটাবলিজম। বন্যা সহনীয় উদ্ভিদের মেটাবলিজম কি বলছে এখানে? গ্লুকোজ গ্লাইকোলাইসিসের সহায়তা ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তারপর পাইরুভিক কাইনেজ এনজাইম ওই সহায়তা এডিপি থেকে এটিপি প্রস্তুত পূর্বক পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তারপর কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তারপরে অ্যাসিটাইলডিহাইড উৎপন্ন হয়। অ্যাসিটাইলডিহাইড থেকে তারপর ইথানল উৎপন্ন হয়। এখানে NADH বিজারিত হয়ে অ্যালকোহল ডিহাইড্রেজ এনজাইমের সহায়তা NAD উৎপন্ন হয়। এখানে ইথানল হয় সামান্য। তারপর কি হলো? কার্বন ডাইঅক্সাইডের সহায়তা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপর মেলিক ডিহাইড্রোজেনাস এনজাইমের সহায়তা মেলিক অ্যাসিড সঞ্চিত হয়। NADH হয়, NAD উৎপন্ন হয়। এটা গেল বন্যা সহনীয় উদ্ভিদের মেটাবলিজম। তারপর আসছে বন্যা অসহনীয় উদ্ভিদের মেটাবলিজম। যেমন গ্লুকোজ থেকে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এটা এডিপি থেকে এটিপি সৃষ্টি হয়। তারপর পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, সেখান থেকে অ্যাসিটাইলডিহাইড উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। ঠিক আছে, অ্যাসিটাইলডিহাইড থেকে ইথানল, বিষাক্ত ইথানল সৃষ্টি হবে। তারপর কি হবে? এখান থেকে যে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি হবে। তারপর মেলিক ডিহাইড্রোজেনাস এনজাইমের সহায়তায় মেলিক অ্যাসিড সৃষ্টি হয়, কিন্তু এটা সঞ্চিত হয় না। তারপর এখান থেকে আবার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এবং NADP এ জারিত হয়ে NADP উৎপন্ন হয় মেলিক ডিহাইড্রোজেন এনজাইম এর সহায়তায়। ঠিক আছে, এখন বন্যা অসহিষ্ণু উদ্ভিদের আবাত বিপাক। শুকনো মাটি বা বন্যা অসহিষ্ণু উদ্ভিদকে জলাবদ্ধ অবস্থায় রাখা হলে এদের স্বাবাত শোষণ বন্ধ হয়ে যায় এবং আবাত শ্বসন প্রক্রিয়ায় ইথানল সৃষ্টি হতে থাকে। ফলে উদ্ভিদ দেহে বিষাক্ততা দেখা দেয়। এসব উদ্ভিদের ক্ষেত্রেও কিছু ফসফোএনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেশন প্রক্রিয়ায় মেলিক অ্যাসিডে পরিণত হয়, কিন্তু এক্ষেত্রে মেলিক এনজাইমের উপস্থিতির কারণে মেলিক অ্যাসিড দ্রুত ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করে এবং পরে ইথানলে পরিণত হয়। ফলে বিষাক্ততা বৃদ্ধি পেতে থাকে এবং একসময় এই সমস্ত উদ্ভিদ মরে যায়। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে শুকনো মাটি বা বন্যা অসহিষ্ণু উদ্ভিদ এবং ভিজা মাটি বা বন্যা সহিষ্ণু উদ্ভিদের বিতরণ এদের মেটাবলিক বা বিপাক প্রক্রিয়ার উপর অনেকটা নির্ভরশীল। ভিজা মাটিতে বা জলাবদ্ধ অবস্থায় যে সকল উদ্ভিদ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাক ক্রিয়া পরিচালিত করতে পারে বা অভিযোজিত হয়, কেবল তারাই এই পরিবেশ বৃদ্ধি ও বিস্তার লাভ করে। আর যে সকল উদ্ভিদ এই জলজ পরিবেশে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাক পরিচালনা অক্ষম, তারা এক সময় এই স্থান থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এরা প্রয়োজনীয় শুকনা বা স্বাভাবিক পানি ও বায়ু চলাচলযুক্ত মাটিতে বৃদ্ধি ও বিস্তার লাভ করে।
ঠিক আছে। এখন হলো যে বাস্তবগত তাৎপর্য এবং সমালোচনা, ইকোলজিক্যাল সিগনিফিকেন্স অ্যান্ড ক্রিটিসিজম। ভিজা মাটির বা জলাবদ্ধ মৃত্তিকা বেঁচে থাকার জন্য এবং অভিযোজন ও বিস্তৃতির জন্য সাধারণ বিপাক ব্যবস্থার কিছুটা পরিবর্তন ঘটানো বিশেষ গুরুত্বপূর্ণ। এইরূপ বিপাকীয় পরিবর্তনগুলোর তাৎপর্য নিম্নরূপ: 1. মৃত্তিকাস্থ আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি পদার্থের ঘনত্ব বেশি হলে মৃত্তিকা বিষাক্ত হয়। জলাবদ্ধ মৃত্তিকার উদ্ভিদ বিষাক্ত ফেরাস আয়রনকে রিঅক্সিডেশন প্রক্রিয়ায় জারিত করে উল্লেখযোগ্য লৌহকে বাদ দিয়ে বিষাক্ততার হাত থেকে রক্ষা পায়। কি বলছে? রিঅক্সিডেশন প্রক্রিয়া জারিত করে লৌহকে বাদ দিয়ে তখন ওই সমস্ত উদ্ভিদগুলো বিষাক্ততার হাত থেকে রক্ষা পেয়ে থাকে। 2. কখনো কখনো জলাবদ্ধ মৃত্তিকা উদ্ভিদের হয়, তা ভিন্নরূপ বিপাক প্রক্রিয়ার মাধ্যমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড সৃষ্টি করে, যা উদ্ভিদের জন্য বিষাক্ত নয়। ওই যে দেখালাম এখানে ম্যালিক অ্যাসিড সৃষ্টি করে, তা আবার বিষাক্ত না, আবার কোনোটা বিষাক্ত হয়। ভিজামাটির বা জলাবদ্ধ স্থানের উদ্ভিদের এইরূপ বিপাকীয় অভিযোজনের বিশেষ গুরুত্ব বা তাৎপর্য রয়েছে। জলাবদ্ধ স্থানের যে সমস্ত উদ্ভিদ এইরূপ বিপাকীয় অভিযোজনে সক্ষম নয়, তারা এ পরিবেশে বেঁচে থাকতে পারে না। তবে অনেক উদ্ভিদের এইরূপ পরিবেশ বিশেষ সহায়ক, যেমন জলজ উদ্ভিদে আউন ও আমুস ধান। ডক্টর নজরুল এবং তার সহকর্মীর পর্যবেক্ষণে জানা যায় যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকার জলাবদ্ধ বা প্লাবন ভূমির মাটি ম্যাঙ্গানিজ প্রায় 30 থেকে 50 গুণ, আয়রন 2 থেকে 3 গুণ বৃদ্ধি ঘটে, যা অনেক উদ্ভিদের জন্য বিষাক্ত। কিন্তু আউশ এবং আমন ধান এইরূপ জলাবদ্ধ পরিবেশেই ভালো জন্মে। দেশি পাটও এই পরিবেশে ভালো জন্মায়, তবে তোষা পাট এ অবস্থায় স্বাভাবিকভাবে জন্মাতে পারে না। দেশি পাট জন্মে কিন্তু তোষা পাট জন্মে না। কিছু উচ্চ ফলনশীল জাতের ধান যেমন বিডি 11, বিডি 18, বিডি 23, বিডি 24 জাতসমূহ এরূপ জলাবদ্ধতা বন্যা সহনশীল জাত বলে বিবেচিত হয়েছে। এদের কোনো কোনটি 7-10 দিন পানির নিচে থাকলেও মরে না। কিছু আমনের জাতের এরূপ ক্ষমতা রয়েছে। এরা জলাবদ্ধ মাটির বিজারিত অবস্থায় খনিজ লবণ গ্রহণ করে এবং বিষাক্ততা থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। এ ঘটনা ধান উৎপাদনকারী বাংলাদেশের তথা এশীয়বাসীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বিষয়। বাংলাদেশের ভূমি অঞ্চল ভেদে 4 থেকে 9 মাস জলাবদ্ধ থাকে। এ সময় একমাত্র ধান ফসল ছাড়া এ সকল জমিতে অন্য ফসলি উদ্ভিদ জন্মে না। বাংলাদেশের প্লাবন ভূমিতে ধান ছাড়াও বহু রকম জলজ উদ্ভিদের মাছের স্বাভাবিক আবাসস্থল। এই সকল জলজ উদ্ভিদ পচে মৃত্তিকায় প্রচুর হিমাস সৃষ্টি হয়, যা মাটিকে উর্বর করে। শাপলা, শালুক, পানিফল, কলমি শাক, হেলেঞ্চা, মালঞ্চ ইত্যাদি এবং মাছ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তাই এরূপ জলাবদ্ধ পরিবেশও বিশেষ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এখন হচ্ছে আমরা এখন প্রশ্নতে চলে যাই। এখন দেখো এখানে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, কিছু রচনামূলক প্রশ্ন আছে। জলাবদ্ধতা কোন ফসলের জন্য উপযোগী? বাংলাদেশের জলাবদ্ধ মৃত্তিকায় ম্যাঙ্গানিজ এবং আয়রন কি পরিমাণ বৃদ্ধি পায়? কোন মৃত্তিকায় ডিনাইট্রিফিকেশন বৃদ্ধি পায়? জলাবদ্ধ মৃত্তিকার কোন কোন আয়ন বিষাক্ততা সৃষ্টি করে? জলাবদ্ধ মৃত্তিকা ধান কিভাবে লৌহের বিষাক্ততা থেকে রক্ষা পায়? জলাবদ্ধ মৃত্তিকা ধান কিভাবে বিষাক্ত ভিজা মাটিকে সহ্য করতে পারে? তারপর কি বলছে? বন্যা সহনীয় উদ্ভিদের একটি বিশেষ বিপাকীয় বৈশিষ্ট্য লিখো। ভিজা মাটিতে উদ্ভিদের মূল কিভাবে শ্বসন করে? এই তো। আর এই যে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন, বন্যা সহনীয় উদ্ভিদের মেটাবলিক গতিপথ, বন্যা সহনীয় উদ্ভিদের অভিযোজন সমূহ, মেটাবলিক দিক সমূহ, অতিরিক্ত ভিজা মাটির উদ্ভিদের জলাবদ্ধ বেঁচে থাকার বৈশিষ্ট্য, তারপর বন্যা অসহনশীল উদ্ভিদের জলাবদ্ধ ভিজা মাটির উদ্ভিদের অভিযোজন, এইগুলো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নিবা। তারপর আসছি আমরা যে চ্যাপ্টার 14, আমরা এটা শুরুই করি যেহেতু আমাদের হাতে সময় আছে যেহেতু ইউটোপিকেশন। বুঝতে পারছো যে বলছে ইউটোপিকেশনে আমরা কি পড়াবো? এ অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ ভূমিকা, ইউটোপিক ইকোসিস্টেম, অধিক পুষ্টির উৎস, ইউটোপিকেশনের লক্ষণ সমূহ। এখন আমরা বলছি যে ইউটোপিকেশনটা কি। ইউটোপিকেশনটা আমরা কি সেটা একটু বলি। এটার ভূমিকাটা কি? ইউটোপিকেশন একটা জার্মানি শব্দ। এটা ইউটোপিকেশন হচ্ছে অধিক পরিমাণে পুষ্টি সঞ্চিত হওয়া। ঠিক আছে,
এবং কোথায় সঞ্চিত হবে অধিক পরিমাণে পুষ্টি? দেখা যায় যে অধিক পরিমাণে পুষ্টি সঞ্চিত হয় বেশিরভাগ জলাশয়ে। জলাশয়ে যখন অধিক পরিমাণে পুষ্টি সঞ্চিত হবে তখন জলাশয়ে দেখা যাবে অধিক পরিমাণে উদ্ভিদের বৃদ্ধি ঘটবে, অর্থাৎ উদ্ভিদ সৃষ্টি হবে বেশি। কেমন? দেখো না, মজা পুকুর, মজা জলাশয়, এগুলো কি অধিক পরিমাণে পুষ্টি হওয়াতে গাছের বৃদ্ধি বেশি হয়েছে, গাছ বেশি পরিমাণে জন্মেছে। সেখানে কি হয়, অধিক পরিমাণে গাছ জন্মে এখানে ওয়াটার ব্লুম সৃষ্টি করে। ঠিক আছে, ওয়াটার ব্লুম সৃষ্টি করে এবং যা উদ্ভিদের জন্য ক্ষতিকর। অর্থাৎ এই যে মজা পুকুর কি করি আমরা, মজা পুকুরকে আমরা পরিষ্কার করি, করে তারপরে মাছ চাষের জন্য উপযোগী করে তুলি। যখন অধিক পরিমাণে এরকম উদ্ভিদ জন্মে, ওয়াটার ব্লুম সৃষ্টি হবে, তখন পানি বিষাক্ত হয়ে যাবে। ঠিক আছে, এবং অক্সিজেনের ঘাটতি দেখা দিবে, সেখানে কোনো মাছ উৎপাদন হবে না, এমনকি মাছ থাকলে সেই মাছ মরে যাবে। এটাই এখানে বলা হয়েছে, এবং যেটা জলজ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। যে এই ইউট্রোফিকেশন কি হয়, যে জলজ জীব বা জলজ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। অর্থাৎ যখন এগুলো বেশি হবে, রেড টাইড হবে, ওয়াটার ব্লুম হবে, এবং পানিতে দ্রবীভূত অক্সিজেন, ডিওর পরিমাণ, ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে। যা থাকবে পানির যে সমস্ত জীব বাস করে পানিতে, মাছ বা অন্যান্য প্রাণী যা আছে, কেউ বাঁচতে পারবে না অক্সিজেনের অভাবে। তারপর অধিক ইউট্রোফিকেশন জলাশয় ইকোসিস্টেমের এবং পরিবেশের জন্য ক্ষতিকর। অধিক ইউট্রোফিকেশন মৎস্য চাষের ব্যাঘাত ঘটায়, এমনকি মাছের ও জলজ প্রাণীর মৃত্যু ঘটিয়ে অধিক ক্ষতি সাধন করে। আমেরিকার সমুদ্র উপকূলীয় এলাকায় ইউট্রোফিকেশনের ফলে প্রতি বছর প্রায় $2.2 বিলিয়ন ক্ষতি সাধন ঘটে। ইউট্রোফিকেশনের ফলে বাংলাদেশের অনেক জলাশয়ের পানি দূষিত হয়ে গেছে এবং নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। ইউট্রপিক ইকোসিস্টেম। ইউট্রপিক ইকোসিস্টেম পৃথিবীর সর্বত্রই কম বেশি বিস্তৃত। পৃথিবীর ইউট্রপিক ইকোসিস্টেমগুলোতে প্রধানত নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়: মিঠা পানি ইকোসিস্টেম, মোহনা ইকোসিস্টেম, উপকূলীয় ইকোসিস্টেম, সামুদ্রিক ইকোসিস্টেম। মিঠা পানি ইকোসিস্টেম কি? বদ্ধ মিঠা পানি অনেক জলাশয়ের ইউট্রোফিকেশন ঘটে, যেমন লেক, পুকুর, ডোবা, দিঘি ইত্যাদি। শত শত বছর ধরে অনেক সময় লেকের ইউট্রোফিকেশন চলতে থাকে। প্রথমে সৃষ্ট গভীর আল্ট্রাট্রফিক লেক কালক্রমে পুষ্টি বৃদ্ধির সাথে সাথে অত্যধিক জৈবিক ক্রিয়ার ফলে অধিক জৈব পদার্থ উৎপাদিত হয় এবং তা জৈব পচনের মাধ্যমে ভেঙে খনিজ পুষ্টি হিসাবে পানিতে ও তলানি হিসাবে জমা হয়। এভাবে কালক্রমে ইউট্রপিক লেকে পরিণত হয়। ইউট্রপিক লেকে প্রচুর পুষ্টি পদার্থ থাকে বলে প্রচুর প্ল্যাঙ্কটন সৃষ্টি হয়। এর ফলে লেকের গভীরতা কমে যায়, প্ল্যাঙ্কটনের সংখ্যা আরো বৃদ্ধি পায় এবং পানির ডিও কমতে থাকে। এই সময় উৎপাদনশীলতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এবং লেক ভরাট হয়ে আসে। একে লেকের ইউট্রোফিকেশন বলে। এরপর এই সমস্ত লেকের পানিতে দ্রবীভূত অক্সিজেন খুব কমে যায় এবং পানি বিষাক্ত হয়ে ওঠে, যা জলজ প্রাণীর জন্য বিশেষ ক্ষতিকর। মাছ ও অনেক জলজ প্রাণী এই পরিবেশে মৃত্যুবরণ করে। পুরানো দিঘি, পুকুর, ডোবা ইত্যাদিতে প্রায় একই প্রক্রিয়ায় ইউট্রোফিকেশন ঘটে। বেশি ইউট্রোফিকেশন যুক্ত জলাশয়ে মৎস্য চাষ করা যায় না, অক্সিজেনের অভাবে মাছের মৃত্যু ঘটে। তারপর আসছে নদী ইকোসিস্টেমের ইউট্রোফিকেশন। নদী ভরাট হয়ে যাওয়া এক ধরনের ইউট্রোফিকেশন। নদীর উৎসস্থল থেকে বাহিত পলি নদীর বুকে জমা হয়ে নদীর নাব্যতা কমিয়ে দেয় এবং পুষ্টির বৃদ্ধি ঘটে। অনেক সময় নদীর বুকে চর জেগে ওঠে এবং নদীর স্রোত বাধাগ্রস্ত হয়। নদীতে কলকারখানার তরল বর্জ্য মিশ্রিত হওয়ার ফলে আরো দ্রুত ইউট্রোফিকেশন ঘটে। বাংলাদেশের অধিকাংশ নদীতে এইরূপ ইউট্রোফিকেশন ঘটছে। অনেক নদী প্রায় ভরাট হয়ে গেছে। যমুনা ও পদ্মা নদীর মতো বড় বড় নদীতে এইরূপ ইউট্রোফিকেশন ঘটছে। বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, সুরমা, কর্ণফুলী, করতোয়া, তুরাগ ইত্যাদি বহু নদীতে ইউট্রোফিকেশন ঘটে পানি দূষিত হয়ে পড়ছে। পৃথিবীর সর্বত্রই কম বেশি এরূপ ইউট্রোফিকেশন লক্ষ্য করা যায়। খ, মোহনার ইকোসিস্টেমে ইউট্রোফিকেশন। নদী যে স্থানে সাগরের সাথে মিশে তাকে মোহনা বলা হয়। নদী বাহিত পলি নদীর মোহনায় এসে জমা হয়। এছাড়া কলকারখানা, তরল বর্জ্য, শহরের পয়প্রণালীর বর্জ্য, ভূমির সার বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে নদীর পানির সাথে মিশে এবং মোহনায় ও সাগরে চলে যায়। মোহনায় নদীর মিঠা পানি ও সাগরের লোনা পানির সংমিশ্রণ ঘটে বলে মোহনার পানি সামান্য লবণাক্ত বা ব্র্যাকিশ। মোহনায় পলি জমা ও পুষ্টির বৃদ্ধির কারণে ইউট্রোফিকেশন ঘটে এবং ওয়াটার ব্লুম সৃষ্টি হতে পারে।
নেচার এক সমীক্ষার প্রকাশ, মিসিসিপি নদীর মোহনা অঞ্চলে 20 থেকে 50 মিটার গভীরতা পর্যন্ত 100 কিলোমিটার এলাকা জুড়ে আবদ্ধ সিলিকা জমা হওয়ার ফলে ইউট্রপিকেশন ঘটছে। এই সময় নাইট্রেট জমার পরিমাণও দ্বিগুণ হয়েছে। বাংলাদেশের বঙ্গোপসাগরে নদীর মোহনায় প্রচুর পলি জমার ফলে ইউট্রপিকেশন দেখা দিয়েছে। উপকূলীয় ইউট্রপিকেশন, উপকূলীয় অঞ্চলে সাগরের বিভিন্ন গভীরতায় সিলিকা জমে আর নদীর মাধ্যমে বাহিত পুষ্টি হতে জমা হয়, ফলে বিভিন্ন গভীরতাযুক্ত উপকূলীয় সাগর অঞ্চলে ইউট্রপিকেশন দেখা যায়। এই সমস্ত এলাকায় প্রচুর ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মে। বাংলাদেশের উপকূলীয় এলাকার বঙ্গোপসাগরে প্রচুর পলি জমা হয়ে বিশাল এলাকা জুড়ে চরের সৃষ্টি হয়েছে এবং উপসাগরের অনেক এলাকা নাব্যতা হারাচ্ছে। তারপর আসছে ঘ, সামুদ্রিক ইকোসিস্টেমের ইউট্রপিকেশন। সমুদ্র বেশ কয়েক শতাব্দী ধরে ইউট্রপিকেশন ঘটছে। নদীর পানির সাথে আগত পুষ্টি এবং সমুদ্র পাড়ে কলকারখানা তরল বর্জ্য পানিতে মিশে এরূপ ইউট্রপিকেশন সৃষ্টি হয়েছে। এর ফলে সমুদ্রের অনেক স্থানে প্ল্যাঙ্কটনের অতিবৃদ্ধি ঘটছে। এ কারণে সমুদ্রে হাজার হাজার মাইল জুড়ে ওয়াটার ব্লুম সৃষ্টি হয়। ওয়াটার ব্লুম সৃষ্টিকারী শৈবালের মৃত্যু, পচনের ফলে পানির ডিও কমে যায়, এমনকি একসময় অক্সিজেনবিহীন হয়ে যায়। এর ফলে ওই অঞ্চলে সামুদ্রিক জীবের মৃত্যু ঘটে বলে একে মৃত্যু অঞ্চল বলা হয়। কিছু সামুদ্রিক শৈবাল রেড টাইড নামক ওয়াটার ব্লুম সৃষ্টি করে। রেড টাইড সৃষ্টিকারী শৈবাল বিষাক্ত প্রোটিন জাতীয় টক্সিন সৃষ্টি করে। যে সকল মাছ ও প্রাণী এ সকল শৈবাল ভক্ষণ করে তারা মরে যায়, ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে সামুদ্রিক মাছ ও প্রাণীর ব্যাপক মৃত্যু ঘটে। এক সমীক্ষায় দেখা গেছে যে একসময় মেক্সিকো উপসাগরে 8 মাসে প্রায় 1/2 বিলিয়ন মাছ রেড টাইডের কারণে মারা যায়। নাসার এক পরিমাপের প্রকাশ, সামুদ্রিক মৃত্যু অঞ্চল প্রতি দশকে দ্বিগুণ হচ্ছে। কি বলছে, 2008 সালে 415টি এরূপ মৃত্যু অঞ্চল শনাক্ত করে। মেক্সিকো উপসাগরে মৃত্যু অঞ্চল প্রায় 7000 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। সমুদ্রে ইউট্রপিকেশনের ফলে এইরূপ ওয়াটার ব্লুম, রেড টাইড, পানির ঘনত্ব সৃষ্টি হয়, যা বহু জীবের মৃত্যু ঘটায়। অধিক পুষ্টির উৎস বা সমূহকে ইউট্রপিকেশনকে 2 ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক ইউট্রপিকেশন এবং কৃত্রিম ইউট্রপিকেশন। প্রাকৃতিক ইউট্রপিকেশন মানুষের হস্তক্ষেপ ছাড়াই অলিগোট্রপিক লেক বা জলাশয় যে দীর্ঘকাল পরে প্রাকৃতিক উপায়ে ইউট্রপিক হ্রদে পরিণত হয়। কি বলছে, প্রাকৃতিক ইউট্রপিকেশন। প্রাকৃতিক ইউট্রপিকেশনটা কি? এটা হচ্ছে যে মানুষের হস্তক্ষেপ ছাড়াই, যেমন প্রাকৃতিক ইউট্রপিকেশন কিভাবে হয়, মানুষের হস্তক্ষেপ না, মানুষের হাত ছাড়াই বা মানুষ বা অন্য কোনো প্রাণীর দ্বারা হবে না, এটা প্রাকৃতিক কারণে হবে। যেমন ঝড়, বৃষ্টি, তুষারপাত, তারপরে কি বলে হিমবাহ, বায়ুপ্রবাহ, এইসবের কারণে যে ইয়েটা হবে, কি বলে ইউট্রপিকেশনটা হবে, সেটা হচ্ছে প্রাকৃতিক ইউট্রপিকেশন। আর একটা হচ্ছে কৃত্রিম ইউট্রপিকেশন। কৃত্রিম ইউট্রপিকেশন কি, এটা বোঝাই যায় যেটা প্রাকৃতিক ভাবে না, অন্যের দ্বারা কৃত্রিম ভাবে যেটা হয় সেটা কৃত্রিম ইউট্রপিকেশন। যেমন এটা মানুষ দ্বারা হবে বা অন্যান্য প্রাণীর দ্বারা হবে। যেমন কলকারখানার বর্জ্য এখানে পড়লে ইউট্রপিকেশন হবে। যদি কোনো নদীর সাথে, এখন তো দেখা যায় প্রায় নদীর সাথে কলকারখানা যোগ করে দিয়েছে, নদীতে এই বর্জ্যগুলো আসে এবং সেগুলো আস্তে 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 সমুদ্রে যে পতিত হয়। তারপর আবার দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এগুলো নদীতে ফেলছি বা সমুদ্রে ফেলছি। এইভাবে কৃত্রিমভাবে মানুষের দ্বারা বা অন্য কোনো প্রাণীর দ্বারা বা অন্য কোনোভাবে প্রাকৃতিক উপায় ছাড়া যে ইউট্রপিকেশনটা হবে সেটা হচ্ছে কৃত্রিম ইউট্রপিকেশন। ঠিক আছে। তারপর আসছে যে উপকূলীয়, বলছে যে কৃত্রিম ইউট্রপিকেশন কেমন করে হয়, যে এইভাবে যে মানুষের ক্রিয়াকলাপ দ্বারা কেমন করে ইউট্রপিকেশন বলা হচ্ছে। যেমন বাসগৃহ থেকে ড্রেন বা পয়ঃপ্রণালী জলাশয়ের সাথে সংযোগ। যেমন হচ্ছে বাসগৃহ থেকে, মানে আমাদের বাসা বাড়ি থেকে যে আমাদের ড্রেনগুলো চলে গেছে, সেই ড্রেনে আমরা বিভিন্ন ময়লা আবর্জনা ফেলছি বা পয়ঃপ্রণালী যাচ্ছে, পয় নিষ্কাশন হচ্ছে, এগুলো সব এই ড্রেন দিয়ে যে আস্তে 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 এগুলো কি সমস্ত ড্রেনগুলা যে মিশেছে নদীর সাথে, তখন কি হয় যে এই ড্রেনের এই পচা বিষাক্ত আবর্জনাগুলো নদীতে যে মিশে যাচ্ছে এবং সেখানে এইভাবে ওইটাকে এইভাবে আস্তে 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 যেতে 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 এটা ভরাট হয়ে যাচ্ছে। ভরাট হয়ে নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং আস্তে আস্তে সেখানে সমুদ্র এটার সাথে যোগ হচ্ছে। এইভাবে বাসগৃহের পয়ঃপ্রণালী আবর্জনা থেকে
এই ইউট্রোফিকেশনটা হচ্ছে। তারপর হচ্ছে জৈব আবর্জনা ও শিল্পজ আবর্জনা, যেমন যে জলাশয়, কি বলছে, জলাশয় বা জলাশয়ের পাড়ে, জলাশয় বা জলাশয়ের পাড়ে যে সমস্ত আবর্জনা জমে, যেমন গাছপালা মরে টরে সেগুলো জলাশয়ের পাশে জমে থাকলো, বা কচুরিপানা, এগুলো সব জলাশয়ের পানিতে পচে টচে এলো, এগুলো যখন জলাশয়ে যে পড়বে। এবং আর বলছে যে শিল্পজ আবর্জনা, যেমন কলকারখানা, এগুলো নদীর এগুলোর পাইপ এগুলোর সাথে নদীর সংযুক্ত করে দেয়, এবং সেখান থেকে আবর্জনাগুলো নদীতে এসে পড়ছে, এবং এইভাবে ইউট্রোফিকেশনটা হচ্ছে। জলাশয়ের অতিরিক্ত ব্যবহার, জলাশয়ের অতিরিক্ত ব্যবহার কি, আমরা পানি প্রচুর পরিমাণে আমরা পানি ব্যবহার করি, যেমন আমাদের কৃষিকাজে পানি ব্যবহার হয়, তারপরে পশু পাখির গোসল, পশু প্রাণীগুলোর আমরা এই জলাশয়ে গোসল করাই। তারপর দেখা যায় যে সাঁতার কাটা, কাপড় কাচা, এবং কাপড় কাচলে সেখান থেকে ডিটারজেন্টগুলো সেই পানির সাথে মিশে যায়। তারপর গোসল করলে সেই সাবানগুলো পানির সাথে মিশে যায়। এইভাবে অধিক পরিমাণে পুষ্টির আগমন ঘটে। পুষ্টির আগমন ঘটাতে এইভাবে ইউট্রোফিকেশন ঘটে। তারপর আসছে যে গৃহা মহাসড়ক তৈরি, বনাঞ্চলের ধ্বংস সাধন। আমরা ঘর বাড়ি এগুলো বানাচ্ছি, মহাসড়ক তৈরি করে কাজের মাটি উন্মুক্ত হয়, বনাঞ্চল ধ্বংসের কারণে মাটি উন্মুক্ত হয়, এই সমস্ত কারণে হচ্ছে। বড়শি দিয়ে মাছ ধরা, যেমন বড়শি দিয়ে যখন মাছ ধরা হয় তখন দেখা যায় যে বড়শি মাথার মধ্যে যে আমরা খাবারের টোপটা দিই, সেই খাবারটা দেখা যায় মাছে খাইলো, আবার কোনোটা খেলো না, অনেকগুলো খাবার এখানে জমা হয়ে গেল। জমা হয়ে সেগুলো কি হয়, যে জলাশয়ের পানি পুষ্টি বৃদ্ধি ঘটে, এবং এইভাবে তোমার বেশি ওয়াটার ব্লুম সৃষ্টি হয়, বেশি জলাশয়ের উদ্ভিদ তৈরি হয়, ওয়াটার ব্লুম সৃষ্টি হয়, এভাবে হয়। তারপর ধোঁয়ানি, কৃষিক্ষেত্রে গোচারণ ভূমি, ফল বাগান, এগুলো ধোঁয়ানির জন্য হয়। কৃষিক্ষেত্রে পুষ্টিযুক্ত পানি, কৃষিক্ষেত্রের সার প্রয়োগ করলে, কৃষিক্ষেত্রে যে আমরা সার প্রয়োগ করি, কৃষিক্ষেত্রে যে আমরা সার প্রয়োগ করি, সেই সার কি হয়, যে বৃষ্টির পানির সাথে আস্তে আস্তে ধুয়ে যায়, নদীতে চলে যায় বা পুকুরে চলে যায়। এইভাবে সেখানে পুষ্টির পরিমাণ বেশি হয়, এবং এইভাবে ইউট্রোফিকেশন হয়। তারপরে দেখা যায় যে সেপ্টিক ট্যাঙ্কের চোয়ানো পানি, তারপরে শহরাঞ্চলের দূষিত পানি, বায়ুমণ্ডলের ধূলিকণা, বন্যভূমির বস্তু, অ্যাসিড বৃষ্টি, এই সমস্ত কারণে তোমার এই ইউট্রোফিকেশনটা হয়ে থাকে, এবং যা উদ্ভিদের যা আমাদের জীবের জন্য খুবই ক্ষতিকর, এবং এটা একটা ক্ষতিকর প্রভাব পড়ে। অধিক পুষ্টির জন্য আমাদের একটা ক্ষতিকর প্রভাব আমাদের উপর পড়ছে এইভাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়ায় নিব। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই রইল। বাকি অংশটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাই দিব, যে ইউট্রোফিকেশনের কি লক্ষণ সমূহ নেক্সট ক্লাসে, কারণ সময় শেষ, এরপরে আরেকটা ক্লাস আছে। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং পড়াশোনা করো। আবারও বলছি, সুশৃঙ্খল জীবন যাপন করো। এমন কোনো কিছু করবা না যা নিজের জন্য বা পরিবারের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে যায়, ভয়াবহ কোনো বিপর্যয় ডেকে আনায়, এমন কোনো কিছু করবা না। কারণ তোমাদেরকে আসলে বোঝানোর কিছু নাই, তোমরা যথেষ্ট ম্যাচিওর। এগুলো যারা ছোট ক্লাসে পড়ে তাদেরকে বোঝানো হয়, তোমরা ওদেরকে বোঝাবা। তোমরা অনেক বড় হয়েছো, তোমরা তোমাদের ছোট ভাই বোন, তোমাদের ভাগ্নে, তোমাদের ভাস্তি, তোমাদের আশেপাশের লোকজন, তাদেরকে তোমরা বোঝাবা। আমরা এখন বুঝাইতে পারবো না, এখন তোমাদের সময়। জানোই তো, যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। তোমরা এখন যুদ্ধে যাবে, যুদ্ধ করবে, যুদ্ধে জয়ী হবে। ব্যাস, তোমাদের জন্য শুভকামনা রইল। আমি তোমাদের জন্য অনেক দোয়া করি, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এবং তোমরা আমার জন্য দোয়া করবে। অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ।